জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে যাত্রা শুরু করলো এনসিপি। সুশাসন প্রতিষ্ঠায় সরকার পরিবর্তন যথেষ্ট নয়, শাসন কাঠামো পরিবর্তনে গুরুত্বপূর্ণ। বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে যায়, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হতে পারে জানালেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের জন্য ইইউর ৬৮ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরুর। দেশের কল্যাণে দ্রুত ভোট আয়োজনের তাগিদ। তুচ্ছ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, কমপক্ষে ২০ জন আহত, ৫ জন শিক্ষার্থী সহ ৭ জন হাসপাতালে। কুমিল্লায় যত্রতত্র চলছে অবৈধ ইট ভাটা, চরম হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য। প্রশাসনের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ছেয়ে থাকা আম বাগান, বাম্পার ফলনের আশা চাষিদের। সুরক্ষায় তৎপর কৃষি বিভাগ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল আজ। হাই ভোল্টেজ ম্যাচে দুপুরে ভারতের বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। সুশাসন প্রতিষ্ঠায় কেবল সরকার পরিবর্তন যথেষ্ট নয়, শাসন কাঠামো পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে একথা বলেন তিনি আরও বলেন, ৩১-এর মহান মুক্তিযুদ্ধের পরেও আমরা গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। এজন্যই নতুন প্রজন্ম গড়তে হবে। চলতি মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। এছাড়াও জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান তিনি। কিছুক্ষণের মধ্যে রায়ের বাজার কবরস্থান ২৪-এ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে এনসিপি সদস্যরা। বিকেলে বাংলা মোটর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। দেওয়ার মধ্য দিয়ে আসলে পালন করেছেন এবং পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে যাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। চলতি বছর ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট হাজ্জাল আহাবিবের সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি। এ সময় ইইউ কমিশনার জানান, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর হাজ্জাল আহাবিব বিকেলে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ত্রাণ সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ইইউ। We are supporting Bangladesh with all our means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে অর্ধেক। সোমবার রাজধানী জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আরএডিপি উপস্থাপন করা হয়। এতে ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, এনইসি সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে বর্তমান সরকার। এতে চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে ২,১৬,০০০ কোটি টাকা।
এডিপির মূল আকার ছিল 2,65,000 কোটি টাকা। তিনি আরও জানান 2023-24 অর্থ বছরে 1% কাজ হয়নি 121 প্রকল্পে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আহমেদ চৌধুরী। বলেন, রোডম্যাপ দিতে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে। এদিকে জাতীয় নির্বাচন কবে কিভাবে হবে তা দেশের জনগণ নিশ্চিত হতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতারা। জানাজা শেষে দাফনের জন্য কুমিল্লার মুরাদনগরে শ্রীরামপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় শাহিদা রফিকের মরদেহ। জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার দিকে যাচ্ছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। এদিকে কর আইনজীবীদের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন নতুন রাজনৈতিক দল নিয়ে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক একদিন সমস্যা বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সরকার চাইলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। আর নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। গণতান্ত্রিক ব্যবস্থার অনিশ্চয়তার কারণে ভেতরে বাইরে বাংলাদেশের অংশীজনরা বিভিন্ন বিষয়ে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদে তাদের সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে জুলাই আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, আহত ও শহীদরা কোনো দলের হয়ে নয়, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি আরও বলেন, শহীদের রক্ত নিয়ে যারা রাজনীতি করে করুক, জামায়াতে ইসলামী তাদের নিয়ে রাজনীতি করবে না। জামায়াতে ইসলামী তাদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে বলেও তিনি জানান। একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই। আওয়ামী লীগের সাধারণ সদস্য পদসহ সব ধরনের রাজনীতিক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়ে এই ঘোষণা দেন তিনি। এ সময় দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 জনকে। আলিমুজ্জামান সাফওয়ানের আরেকটি রিপোর্ট। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিএমএম কোর্টে হাজির করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও একেএম শহীদুল হককে। এ সময় কাফরুল ও মোহাম্মদপুর থানার আলাদা দুটি হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখায় পুলিশ। তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালতে। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন।
পরে বিচারক তাকে অনুমতি দেন। এ সময় কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন, তিনি আর রাজনীতি করবেন না, আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি চান। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোন দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। আর রাজনীতি করব না, কারাগার থেকে রাজনীতি আর করবো না। এই দেশে রাজনীতি করার কোন পরিবেশ নাই। আদালতে কামাল আহমেদ মজুমদার কান্নায় ভেঙে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবীরা। এ সময় আদালতের নির্দেশনাও তুলে ধরেন তারা। আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, AKM শহীদুল হক, শেখ মোহাম্মদ আলী আড্ডু, এই 7 জনের শুনানি দেখাইছে 302 এর মামলা। তারা যখন রাজপথে থাকে তখন তাদের মনে হয় 16 বছরের টকবাকে যুবক, আবার তাকে যখন এবার এই আদালতে তোলা হয় তখন তার নানাবিধ রোগে তাদের এই আপনার আদালতকে বোঝানো হয়। পরে আদালতের নির্দেশে সব আসামিকে কারাগারে পাঠানো হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কমপক্ষে 20 জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী সহ 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে নির্মাণাধীন ঢালাইয়ের উপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে লাঞ্ছিত করে পুরান ঢাকার লালচান মুকিম লেন এলাকার কতিপয় যুবক। এর জেরে সম্রাটের কয়েকজন সহপাঠী সেখানে বিষয়টির প্রতিবাদ করলে তাদের উপর স্থানীয় যুবদল নেতা শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। রাতভর চলা দুপক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাত 4টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ভিসির আশ্বাসে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে। আমাদের 18 ব্যাচের এক ছোট ভাইকে ধোলাইখালে কিছু সংখ্যক গুন্ডাবান্ডা মারধর করে। আমরা যাওয়ার পরে এই এলাকার গুন্ডাবান্ডারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। আমরা যারা আছি, আমাদের আরো কিছু ফোর্স আসতেছে। এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার রেলের জায়গায় পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর এর কি প্রভাব পড়েছে? বর্জ্য নিরসনের ব্যাপারে কি বলছে পৌর কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নয়াবাজার এলাকায়, যেখানে এই পৌরসভাটি রেলের জায়গায় ময়লার যে সর্বশেষ ডাম্পিং পয়েন্ট সেখানে রয়েছে। এই সৈয়দপুর পৌরসভাটি 1958 সালে যাত্রা শুরু করলেও 2 দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করেছে, কিন্তু এই পর্যন্ত তাদের নিজস্ব জায়গায় কোনো ময়লা ফেলার ডাম্পিং পয়েন্ট নেই। এছাড়া 1968 সাল থেকে আমি যদি আপনাকে দেখাই, 1968 সাল থেকে এখানে এই পৌরসভাটি ময়লা এবং আবর্জনায় ফেলে থাকে। এই শহর সম্পর্কে যদি বলি, সৈয়দপুর এই পৌরসভায় প্রায় 3 লাখ মানুষ বসবাস করে। এছাড়া এটি বাণিজ্যিক একটি শহর। এখানে রেল যোগাযোগ এবং সড়ক পথে এবং আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে শিল্প বাণিজ্যের প্রসার ঘটেছে। প্রায় 2000-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। এসব শিল্প কারখানা বর্জ্য এবং গৃহস্থালী যে আবর্জনাগুলা প্রতিদিন এখানে আসে এই ডাম্পিং পয়েন্টে ফেলা হয়ে থাকে। এটি কিন্তু রেলের জায়গায়, এই রেলের জায়গাটি উচ্ছেদ করার জন্য 2023 সালে রেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান এটি উচ্ছেদ করার জন্য এসেছিলেন। ওই সময় সৈয়দপুর পৌর পরিষদের অনুরোধে তিনি ফিরে যান, কিন্তু নির্দেশ দিয়ে যান এটি রেল কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিতে হবে। সেই সময় পৌর কর্তৃপক্ষ লিজের জন্য আবেদন করেই দায় শেষ করেছে। এই পর্যন্ত সেই আবেদনটি আলোর মুখ দেখেনি। এছাড়া এই ডাম্পিং পয়েন্টে একসময় কোনো আবাসস্থল ছিল না, বাড়িঘর ছিল না, স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কিন্তু এখন
200 মিটারের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ঘরবাড়ি, এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ থেকে এই পর্যন্ত কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়নি যে নিজস্ব জায়গায় এই ডাম্পিং পয়েন্ট করার জন্য। আমরা পেয়েছি এখানে পৌরসভার বর্জ্য বিভাগ ব্যবস্থাপনার পরিদর্শককে। আমি তার কাছে জানতে চাবো যে পৌরসভার এই ডাম্পিং পয়েন্টে এবং যে পকেট ডাম্পিং পয়েন্টগুলো রয়েছে প্রতিটা ওয়ার্ডে, সেখানে ডাস্টবিন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং এটি পৌরসভার নিজস্ব জায়গায় এই ডাম্পিং পয়েন্টটি করার কোনো চিন্তাভাবনা আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দপুর পৌরসভা 15টি ওয়ার্ডের অন্তর্ভুক্ত। 15টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ড ইতিপূর্বে মধ্যে আধুনিক ডাস্টবিন করা হয়েছে এবং আরও অন্যান্য ওয়ার্ডগুলোতে আধুনিক ডাস্টবিন করার প্রক্রিয়াধীন আছে। এবং পাশাপাশি আমাদের যে বর্জ্যগুলো স্থায়ী ডাম্পিংয়ের জন্য অন্যত্র জায়গা খোঁজা হচ্ছে এবং জায়গা পেলেই এই ডাস্টবিন পয়েন্টের একটা ব্যবস্থা হবে, এই ধরনের আশ্বাস আমরা পেয়েছি। যেমনটি শুনছিলেন, পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় ডাম্পিং পয়েন্টটি করার জন্য জায়গা খোঁজা হচ্ছে। সংশ্লিষ্টরা যেটি বলছেন, পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগ এবং প্রতিটি ওয়ার্ডে আধুনিক ডাস্টবিন নির্মাণ এবং পৌরসভার নিজস্ব জায়গায় ডাম্পিং স্টেশন সহ পৌরবাসী যদি সচেতন হয় তাহলে এই সমস্যা সমাধান করা সম্ভব হবে। সৈয়দপুর পৌরসভা থেকে অপরিকল্পিত ভাগাড় নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিরুল হক, ধন্যবাদ আপনাকে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই কুমিল্লায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। মুনাফালোভী এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা এসব ইটভাটা গড়ে তুলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে চরম হুমকিতে পড়েছে জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য। কুমিল্লার প্রতিনিধি সুমন কবিরের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। কুমিল্লার জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব ইটভাটা। বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হওয়া সহ হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। অবৈধ ইটভাটাগুলো অবাধে পরিচালিত হয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এসব অনিয়ম দেখেও দেখছেন না বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষতিকার হইতে আছে ঠিকই, তো মানুষের শ্বাসকষ্ট বা এটা সবকিছু সমস্যা হইতে আছে। এই যে বেরিক ফেল খেতের পাশে ইটভাটা থাকলে মানে খেতে কোনো আবাদ হয় না, ফসল নষ্ট হয়ে যায়। তো অনেক ফসল নষ্ট, আম কারল যত আছে সব নষ্ট হয়ে গেছে। ইটভাটার ধোঁয়ায় মানুষের জীবন হুমকির মুখে পড়ছে, সেই সাথে ফসলি জমিও নষ্ট হচ্ছে বলে মন্তব্য করছে সুশীল সমাজ। অবৈধভাবে যে সকল জায়গায় যারা ইটভাটা করছে, যারা ক্ষতিগ্রস্ত করছে, অনতিবিলম্বে সেই ইটভাটাগুলি বন্ধ করা উচিত। অবৈধ ইটভাটা বন্ধে কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। যেগুলো অবৈধ ইটভাটা চালাচ্ছে তাদের প্রায় 8টা ইটভাটা ভাঙা হয়েছে, এর মধ্যে প্রায় 15-20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গত এক সপ্তাহে কুমিল্লা জেলায় প্রায় 31টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর অবস্থানে আছি। কুমিল্লায় 106টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আর 32টি অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাছে গাছে ভরে গেছে আমের মুকুল। সোনালী শোভায় মৌ মৌ গ্রানে বাসন্তী হাওয়ায় দোল খাচ্ছে মুকুল। এবার আবহাওয়া ভালো থাকায় মুকুলে ছেয়ে থাকা আমবাগান থেকে বাম্পার ফলনের আশা করছে আম চাষিরা। এদিকে অন্যান্য ফসলের থেকে আমবাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মীর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বইছে ফাল্গুনী হাওয়া, গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। যেমন তার সোনালী সৌন্দর্য তেমনি ঘ্রাণ। মুকুল ভরা ডালে হাতছানি দিচ্ছে নতুন পাতা। পঞ্চগড় জেলার মাটি তুলনামূলক উঁচু ও বেলে দোআঁশ প্রকৃতির। এসব জমিতে বানানা, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, খিরসা, আম্রপালি, মিশ্রিভোগ, বারোমাসি, সূর্যপুরী, হাড়িভাঙার ফলন ভালো হয়।
এবছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। এবার যে মূল আসছে, আল্লাহ যদি আকাশের দুর্যোগ ঠিক রাখে তাহলে হয়তো ইনশাল্লাহ আমি আগের চেয়ে এবার অনেক বেশি দাম পাবো। আশেপাশে এলাকার সব দিকে শুধু আমের বাগান করছে, আমের বাগান করে মানুষজন আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যান্য ফসলের থেকে আম বাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে আম উৎপাদন করতে হয় এবং এই আম কিভাবে জৈব বালাইনাশক বীজ দিয়ে আমরা সেফ ফুড করতে পারি। মেহেরপুরের আম বাগানগুলো ভরে গেছে মুকুলে। স্বাদ ও পুষ্টিগুণে এ জেলার আমের সুখ্যাতি সর্বত্রই। তাই মেহেরপুরের আম এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। ফলন এবং মান ধরে রাখতে ব্যস্ত সময়ে পার করছেন বাগান মালিকরা। এবার খুব সুন্দর মুকুল হয়েছে, এত মুকুল হয়েছে বলার কথা না। আমার 65 বছর বয়স, তার ভিতরে এই বছরকার মতো আমের মূল আমি আর এত আমের মূল দেখিনি। যদি ঝড় ঝাপটাতে যদি না নষ্ট হয় তাহলে এবার আশা করি যে এবার খুব ভালো আম হবে। এখানকার চাষিদেরও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। যে সমস্ত গাছে এখন পর্যন্ত 3-4 ইঞ্চি মুকুল বের হচ্ছে, ওই সমস্ত গাছে একটা ফাঙ্গিসাইড একটা ইনসেক্টিসাইড দিলে তাহলে যে ঘন কুয়াশা যে বাইসিলিয়াম গ্রো করে, ছত্রাক গ্রো করে, আমের মুকুল পুড়ে যায়, সেই পোড়া সমস্যা থেকে তারা অনেকটাই সেটা কন্ট্রোল করতে পারবে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলনের আশা পঞ্চগড় ও মেহেরপুরের আম চাষিদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত 201 গম্বুজ মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের দেয়ালে টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ কোরআন শরীফ। পুরো মসজিদ জুড়ে মার্বেল পাথরের কারুকার্য। সুন্দর এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ 201 গম্বুজ মসজিদ। মসজিদটি অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝিনাই নদীর তীরে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি দৈর্ঘ্য ও প্রস্থে 144 ফুট। ছাদে রয়েছে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ, পাশে রয়েছে ছোট ছোট 200টি গম্বুজ। প্রতিটি গম্বুজের উচ্চতা 17 ফুট করে। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার, উচ্চতা 101 ফুট করে। পাশাপাশি রয়েছে 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার। মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ কোরআন শরীফ। এছাড়াও দেয়ালগুলোতে বসানো হয়েছে চীন ও ইতালি থেকে আমদানি করা মার্বেল পাথর। প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর কারুকার্য সম্পন্ন এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের যে কয়েক জায়গায় বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয় তার মধ্যে এটি একটি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আগমন করেন এবং মসজিদ পরিদর্শন করেন। এতটাই ভালো লাগছে যে যা প্রকাশ করার মতন ভাষায় জানা নেই। বিশেষ করে শুক্রবারে সারা বাংলাদেশের মানুষ এখানে আসে, প্রায় মসজিদ এবং মসজিদের মাঠও ভরে যায় মুসল্লি দ্বারা। তবে এখনো পুরোপুরি শেষ হয়নি মসজিদটির কাজ। প্রকল্পটির অংশ হিসেবে আলাদা ভবন নির্মাণ করে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করার কথা রয়েছে। সেই সঙ্গে মসজিদে পৌঁছানোর সড়কগুলো নির্মাণ ও সংস্কারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতেই আছেন, খুবই করুণ অবস্থা। আমরা সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি, রাস্তাঘাটগুলা দ্রুত যেন উন্নতি করে দেয়। অনন্য নির্মাণ শৈলীর এই মসজিদটিতে 2018 সালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে নামাজ পড়া শুরু করেন মুসল্লিরা। প্রায় 15,000 মানুষ একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।